কাশ্মীর নিয়ে আমেরিকার ঐতিহাসিক ইউটার্ন, সার্জিও গোরের এক মন্তব্যে কাঁপছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে হঠাৎ করে এক বিশাল ভূকম্পন তৈরি হয়েছে একটি মাত্র বাক্য, হ্যাঁ মাত্র একটি মাত্র মন্তব্য, যা বদলে দিতে পারে কাশ্মীর সংকট নিয়ে গত 7 দশকের আন্তর্জাতিক সমীকরণ। আর এই মন্তব্যটি অন্য কারো নয়, খোদ ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের। গতকাল 19শে আগস্ট তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সাথে বৈঠক শেষে স্পষ্ট ভাষায় জম্মু কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ হিসেবে বর্ণনা করেছেন। এবং এখানে এই মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে যে নেত্রী দেশে যাবে, দেশে যেদিন ঢুকবেন নেত্রী সেদিন এয়ারপোর্ট বা ঢাকা শহরে লোকজন কত বেশি জমায়েত করা যায়। ঢাকাতে ঢুকার যে 4টা বা 6টা বা 8টা বা 10টা রোড আছে, এগুলো দিয়ে কিভাবে আমাদের লোকজন লাখে লাখে কিভাবে ঢুকবে, ওরা ঢাকায় যাবে, কোথায় কি করাবে, এইসব বিষয়ে আলোচনা। স্যার এগুলো ওপেন সিক্রেট ভাই, কারণ ওই দিন লোক ঢুকবে, রাস্তাঘাট, ট্রেন, বাড়ি ঘর, হাট বাজার সব জায়গা দিয়ে ঢুকবে। আপনাদের অনেকেরই তো মনে আছে 2006-এ যখন যে লগি বইটার আন্দোলন, তখনও তো সরকার সব বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট, ট্রেন মেন, অমুক তমুক, ঠিক না? অনেকে তো 8, 10, 15, 20 কিলোমিটারও ঘুরে ঘুরে হাইটে হাইটে গেছেন। সেই সব কথা চিন্তা করে এই বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে আজকে আপনারা যখন আমার ভিডিও শুনছেন, এখন থেকে প্রতিদিন শেখ সেলিম ভাইয়ের নেতৃত্বেই বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কমিটিগুলোর সাথে, কমিটি মানে এগুলো একটা নর্মাল একটা কমিটি করা হয় যে অমুক অমুকে আপনার দায়িত্ব, আপনি এইভাবে লোকগুলো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে প্রতিদিন 6টা 7টা 8টা 10টাও হইতে পারে মিটিং হবে প্রতিদিন। কাশ্মীর নিয়ে আমেরিকার ঐতিহাসিক ইউটার্ন, সার্জিও গোরের এক মন্তব্যে কাঁপছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে হঠাৎ করে এক বিশাল ভূকম্পন তৈরি হয়েছে একটি মাত্র বাক্য, হ্যাঁ মাত্র একটি মাত্র মন্তব্য, যা বদলে দিতে পারে কাশ্মীর সংকট নিয়ে গত 7 দশকের আন্তর্জাতিক সমীকরণ। আর এই মন্তব্যটি অন্য কারো নয়, খোদ ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের। গতকাল 19শে আগস্ট তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সাথে বৈঠক শেষে স্পষ্ট ভাষায় জম্মু কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ হিসেবে বর্ণনা করেছেন। চিন্তা করে দেখুন, যেখানে পাকিস্তান বহু দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে চিৎকার করে আসছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ একজন কূটনীতিকের মুখ থেকে এই ধরনের বক্তব্য সরাসরি তাদের গালে এক চপেটাঘাতের মতোই লেগেছে। আর এর প্রতিক্রিয়া হতেও সময় লাগেনি। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের শীর্ষ প্রতিনিধিকে তলব করে কড়া ভাষায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, হুট করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কয়েক দশকের অবস্থান থেকে কেন সরে আসলো? ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই সার্জিও গোরের পেছনের রাজনৈতিক ওজনটাই বা কতটা? আর কেনই বা এই একটি বক্তব্য ইসলামাবাদ থেকে ওয়াশিংটন পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে? আজকের পর্বে আমরা এই পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব। ইতিহাসের পাতা উল্টে আজ আমরা উন্মোচন করব আমেরিকার এই অভাবনীয় ইউটার্নের রহস্য। ঘটনার শুরুটা গতকাল 19শে আগস্ট 2026 ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরে যান এবং সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বা তাদের বার্তা দেওয়ার সময় সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বা ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া বলে অভিহিত করেন। আমেরিকান রাষ্ট্রদূতের এই একটি মন্তব্য ছড়িয়ে পড়তেই ইসলামাবাদে দাবানলের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে প্রতিক্রিয়া জানায়। তারা ইসলামাবাদে নিযুক্ত আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স বা শীর্ষ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এক তীব্র প্রতিবাদ লিপি বা ফরমাল প্রোটেস্ট দাখিল করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূতের এই দায়িত্ব
আত্মজ্ঞানহীন বক্তব্য জম্মু ও কাশ্মীর বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের বহু লিখিত ও দীর্ঘদিনের ঐতিহাসিক অবস্থানকে সম্পূর্ণ লঙ্ঘন করে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার তারও পরিপন্থী। কিন্তু মূল গল্পটা এখানেই শেষ নয়। পাকিস্তানের এই ক্ষোভের প্রধান কারণ হলো এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইসলামাবাদের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আবার বেশ উষ্ণ হয়ে উঠছিল। আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তখন পাকিস্তান সেটাকে উল্লসিত হয়ে স্বাগত জানিয়েছিল। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনেও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। সেই সময়ে দাঁড়িয়ে ট্রাম্পের অতি ঘনিষ্ঠ একজন মানুষের কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়া পাকিস্তানের জন্য বিরাট এক মানসিক ও কূটনৈতিক ধাক্কা। এখন আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে সার্জিও গোর একজন রাষ্ট্রদূত, তিনি একটা কথা বলেছেন, তাতে এত হইচই করার কি আছে? বন্ধুরা, সার্জিও গোর সাধারণ কোনো রাষ্ট্রদূত নন। এর পেছনে দুটো অত্যন্ত শক্তিশালী কারণ রয়েছে। প্রথমত, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্ধ অনুগত এবং অত্যন্ত ট্রাস্টেড বা ঘনিষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ট্রাম্পের ভেতরের সার্কেলের অত্যন্ত প্রভাবশালী সদস্য তিনি। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সার্জিও গোর কেবল ভারতে আমেরিকার রাষ্ট্রদূত নন, একই সাথে তিনি মার্কিন সরকারের স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স বা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত। তার অধীনে কোন কোন দেশ আছে শুনবেন? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাকস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। অর্থাৎ এক কথায় পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার পররাষ্ট্রনীতি ঠিক করার প্রধান চাবিকাঠি এখন এই সার্জিও গোরের হাতে। আর আপনারা জেনে অবাক হবেন যে 2025 সালের জানুয়ারি মাস থেকে পাকিস্তানে কোনো স্থায়ী মার্কিন রাষ্ট্রদূত নেই। ফলে সার্জিও গোরের এই একটি কথা নিছক ব্যক্তিগত বক্তব্য হতে পারে না। এটি ট্রাম্প প্রশাসনের ওয়াশিংটন থেকে আসা এক সুস্পষ্ট ভূ রাজনৈতিক বার্তা। কিন্তু এর উত্তর পেতে হলে আমাদের আমেরিকার অতীত ইতিহাসের পাতা উল্টাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কি শুরু থেকেই এই অবস্থানে ছিল? একদমই না। ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক উদ্দেশ্য বা কৌশলগত লক্ষ্য যেভাবে বদলেছে, প্রতি দশকে কাশ্মীরে তাদের অবস্থানও ঠিক সেভাবেই রং বদলেছে। আসুন আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। 1947 সালে যখন কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকার অবস্থান ছিল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, প্রয়োজনে জাতিসংঘের সাহায্য নেওয়া। লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে ভারত যখন কাশ্মীর ইস্যুটিকে জাতিসংঘে নিয়ে গেল, তখন ভারত এক বিশাল ধাক্কা খেল। আমেরিকা এবং ব্রিটেন খোলাখুলিভাবে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে শুরু করলো। কেন আমেরিকা এমনটা করলো? 1948 সালের জানুয়ারি মাসে ভারতের প্রতিনিধি দলের প্রধান এন গোপালস্বামী আয়েঙ্গারকে পাঠানো এক সিক্রেট কেবলে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি চমৎকার কিন্তু সত্য বিশ্লেষণ তুলে ধরেছিলেন। নেহরু লিখেছিলেন, কাশ্মীর ইস্যুর আসল সত্যতা বা গুণের উপর ভিত্তি করে আমেরিকা সিদ্ধান্ত নিচ্ছে না। তারা গ্রিস থেকে ইরান পর্যন্ত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে পাশে পাওয়ার নীতি নিয়ে হাঁটছে, যাতে সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ লাগলে সামরিক ঘাঁটি পাওয়া যায়। পাকিস্তান যদি আমেরিকাকে এই ঘাঁটি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে স্বাধীনভাবে আমেরিকা ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করবে। নেহরুর অনুমান শতভাগ সত্য প্রমাণিত হয়েছিল। পুরো স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার জুড়েই এই নীতি বজায় ছিল। ভারতের জোট নিরপেক্ষ নীতিকে ওয়াশিংটন সন্দেহের চোখে দেখত। অন্যদিকে ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তানের গুরুত্ব ছিল অপরিসীম। পাকিস্তানের সামরিক ঘাঁটি ব্যবহার করে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন, চীন এবং পারস্য উপসাগরের ওপর নজর রাখতে পারত। ফলে আমেরিকা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে জাতিসংঘে কাশ্মীর ইস্যু বাঁচিয়ে রাখতে এবং গণভোটের দাবিকে সমর্থন জানিয়ে আসছিল।
1961 সালের জুলাই মাসে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাথে দেখা করেন এবং নেহেরুর উপর চাপ সৃষ্টি করতে বলেন। যদিও কেনেডি স্বীকার করেছিলেন যে নেহেরুকে কাশ্মীর ইস্যুতে চাপ দেওয়া কঠিন, তবুও আমেরিকা চেষ্টা চালিয়েছিল। এরপর 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় আমেরিকা ভারতকে কিছু সামরিক সহায়তা দেয় এবং পাকিস্তানকে আরেকটি ফ্রন্ট খুলতে বাধা দেয়, কিন্তু তার বিনিময়ে তারা ভারতকে পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে 6 পর্বের ব্যর্থ সংলাপে বসতে বাধ্য করে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধ শুরু হলে আমেরিকা কাশ্মীর ইস্যু থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। 1972 সালে ভারত ও পাকিস্তান ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষর করে, যেখানে দুটি দেশই অঙ্গীকার করে যে কাশ্মীর সহ সমস্ত বিরোধ তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবে এবং নিয়ন্ত্রণ রেখা বা এলওসি মেনে চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই দ্বিপাক্ষিক নীতি গ্রহণ করতে বাধ্য হয়। যদিও 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে পাকিস্তান আবার আমেরিকার চোখের মণি হয়ে ওঠে, তবুও 1980-র দশকে ভারতের সাথেও আমেরিকার সুসম্পর্ক গড়ে উঠতে শুরু করে। 1985 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন এবং সেই বছরটিকে যুক্তরাষ্ট্রের ইয়ার অফ ইন্ডিয়া হিসেবে উদযাপন করা হয়। 1990-এর দশকে স্নায়ুযুদ্ধ শেষ হলে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কাশ্মীরে গণভোটের দাবি সমর্থন করা থেকে হাত গুটিয়ে নেয়। ফলে ক্লিন্টন প্রশাসনের প্রথম দিকে ভারতের মানবাধিকার রেকর্ড নিয়ে কিছু সমালোচনা হলেও 1999 সালের কার্গিল যুদ্ধের সময় পাশা সম্পূর্ণ উল্টে যায়। কার্গিল যুদ্ধে আমেরিকা সরাসরি পাকিস্তানকে এই আগ্রাসনের জন্য দায়ী করে এবং পাকিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ঐতিহাসিক ভারত সফর ছিল এক বিরাট মোড়। ক্লিন্টন ভারতে কাটান পুরো 5 দিন আর পাকিস্তানে মাত্র কয়েক ঘন্টা। শুধু তাই নয়, ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে ক্লিন্টন সাফ জানান, আমি দক্ষিণ এশিয়ার কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে আসিনি, এটি কেবল ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারে। ক্লিন্টনের পর থেকে প্রতিটি মার্কিন প্রশাসন ভারতের সাথে তাদের সম্পর্ক জোরদার করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর এই নাটকে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আপনারা হয়তো মনে করতে পারবেন যে 2019 সালের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকের সময় ট্রাম্প হঠাৎ বলে বসেছিলেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। ভারত তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। এর ঠিক 2 মাস পর 2019 সালের সেপ্টেম্বরে হিউস্টনে ঐতিহাসিক হাউডি মোদি অনুষ্ঠানে দাঁড়িয়ে ট্রাম্প ভারতের অনুচ্ছেদ 370 বাতিলের পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থন জানান। এমনকি 2020 সালের মার্কিন কংগ্রেসের এক নথিতেও বলা হয়েছিল কাশ্মীরের মর্যাদা ভারতের ও পাকিস্তানের নিজেদের আলাদা আলোচনার মাধ্যমে এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। তবে ট্রাম্প পরবর্তীতে বহুবার দাবি করেছেন যে তিনি মধ্যস্থতা করতে চেয়েছিলেন এবং অপারেশন সিঁদুরের পর সংঘাত থামিয়েছেন গত বছর যেটি হয়েছিল। কিন্তু 2026 সালের এই আগস্টে এসে সার্জিও গোরের এই মন্তব্য সমস্ত ধোঁয়াশা মুছে দিল, যখন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে এবং পুরো দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণী দায়িত্বে থাকা সার্জিও গোর শ্রীনগরে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে ঘোষণা করেন। তখন তা স্পষ্ট করে দেয় যে ওয়াশিংটন এখন পুরোপুরি নয়াদিল্লির বাস্তবতাকে মেনে নিয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও চীনের আগ্রাসন মোকাবিলায় ভারতের ভূমিকা অপরিসীম। ফলে পাকিস্তানকে তোষামত করার পুরনো কোল্ড ওয়ার মানসিকতা থেকে বের হয়ে এসে ট্রাম্পের আমেরিকা এখন ভারতকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখতে বাধ্য হচ্ছে। প্রিয় দর্শক, ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমা আমাদের একটা জিনিসই শেখায়, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। 1947 সালে
সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য যে আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাতে চেয়েছিল, 2026 সালে এসে সেই আমেরিকায় চীনের প্রভাব মোকাবেলা এবং ভারতের বিশাল অর্থনৈতিক শক্তিকে পাশে পেতে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মেনে নিচ্ছে। সার্জিও গোরের এই একটি মন্তব্য পাকিস্তানের জন্য কেবল কূটনৈতিক আঘাত নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে তাদের কাশ্মীর নেতের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো ঘটনা। বাংলাদেশ ও ভারতের প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সার্জিও গোরের এই মন্তব্যের পর পাকিস্তান কি আর কোনোদিন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকার সমর্থন পাবে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাকিস্তানের প্রাসঙ্গিকতা দিন দিন আরো কমে আসছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। মানে আওয়ামী লীগের 50 থেকে 55 জন বা 60 জন এমপি নিয়ে একটা মিটিং হয়েছে কলকাতাতে। তো কলকাতার মিটিংটা হচ্ছে শেখ সেলিমের বাসায়। এটা কথাটা সত্য, মিথ্যা না, কথাটা সত্য। তবে সেখানে শুধু যে মাত্র যে এই আমাদের মহামান্য তুষ্ট এমপি ছিলেন তা না, এমপি বলতে এমপি, মন্ত্রী, এরা সকলে ছিলেন। এটা ছিল যে দলীয় ফোরামের যেই সভা 18 তারিখে হয়েছে শেখ সেলিম ভাইয়ের বাসায়। তো একটা জিনিস যদি আপনাদেরকে একটু বলি, তাহলে হয়তো আপনারা একটু খেয়াল করতে পারবেন যে গত বেশ কিছুদিন যাবত, প্রায় মাস দেড়েকের মতো হবে, নেত্রীর যে কোনো মিটিং বা যে কোনো ইয়েতে এখন শেখ সেলিম প্রিসাইডিং করছেন, বা শেখ সেলিমের বাসায় ওখান থেকে হচ্ছে। যেমন গত 18 তারিখের মিটিংটা শেখ সেলিমের বাসায় হয়েছে। এর আগের এক পর্যায়ে ছিল যে আপনার মায়া ভাইয়ের বাসায় হইতো, তো এখন শেখ সেলিমের বাসায় হচ্ছে। তার কারণও আছে অবশ্য, এটা আপনারা মানেন না মানেন, গালি দেন, যা কিছু বলেন বলবেন বলেন, তাতে শেখ সেলিম, শেখ হেলাল, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, এরা সব মোটামুটি বঙ্গবন্ধু পরিবারের কিছুটা হলো কাছাকাছি। তিনজন, এই তিনজন, ওনাদের সন্তানদের কথা আমি বলছি না, এই তিনজন মূলত শেখ হাসিনারও খুব কাছের, আবার বঙ্গবন্ধু পরিবারের কাছের লোকজন। সুতরাং ওনারা আগায় আসছেন যতটুকু। একটা জিনিস আপনাদের বলতে পারি, যে তিন ব্যক্তির নাম নিলাম, এরা এখন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, এবং এটা সরাসরি এখন নেত্রীর সাথে। সুতরাং এইটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো বাড়াবাড়ি, ওই হয়েছে রে সেই হয়েছে এগুলো বললার দরকার নেই, কারণ চোর তো সবাই চোর, চোর সবাই ছিল, কে না ছিল, সব কি সাধু সাহেব ছিল? তো এই তিনজন আছেন এখন মেইন স্ট্রিম মিডিয়া যেমন বলে না, এরকম মেইন স্ট্রিম বা হার্ডকোর লাইনে। আর এরপরে আবার যে ধৈঞ্চা কিছু আছে না, যে বঙ্গবন্ধু পরিবারের অমুক তমুক আমরা হই, ওই অমুকের জামাইয়ের তমুকের পুতনা, পুতনার শালার শালার নাতি, এরকম কিছু আছে না, ওই যে ধৈঞ্চা মার্কা, ওগুলো অলরেডি সাইড হয়ে গেছে গা, ওগুলো সাইড করে দিছে। তো এখন এইখানে আপনার এটা যখন দেখছেন যে শেখ সেলিম উনি সামনের দিকে এগিয়ে আসছেন, ওনার সাথে মিটিং করেছেন, এই মিটিংয়ে ভার্চুয়ালি নেত্রী জয়েন্ট ছিলেন, নেত্রী জয়েন্ট ছিলেন, উনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে সম্ভবত বেশ কিছু হাই প্রোফাইল লোকজন ওনারা এই মাসের শেষের দিকে না, এটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নেত্রীর সাথে সরাসরি বসবেন, সরাসরি দেখা করে বসবেন, বাকি কার্যক্রম জানাবেন। এগুলো হচ্ছে যে মূল। তবে গতকালকের যে ইয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, ওইখানে সব নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য, যে সকলে দেশে আগেভাগে ফিরে যেতে হবে বা এই করতে হবে, নেত্রী আসার আগে সবাই দেশে উপস্থিত থাকতে হবে, এই ধরনের কথাবার্তা হয়েছে। তো এই ধরনের কথাবার্তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে অনেক নেতা 5ই আগস্টের পরে দিল্লি বা কলকাতা হয়ে পরে আশপাশের দেশে চলে গেছে, অনেকে দুবাই হয়ে আমেরিকা ইউরোপে আইসে, এখানে 6 লাখ নেতারা, নেতা এমপির, অনেক এমপি, অনেক 6 লাখ এখানে যারা ছিলেন, তাদের মধ্যে মনে হয় 60 থেকে 65 জন এমপি, এবং বেশ কিছু নেতা আছেন যারা এমপি হইতে পারেননি, কিন্তু ওই আপনার সেই রকম প্রভাবশালী নেতা, সেই রকম, হ্যাঁ।
প্রভাবশালী নেতা আছেন, এছাড়াও এলাকা ভিত্তিক তারপরে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু নেতারাও আছেন, অনেক, প্রায় 800-900 মতো হবে। তো তার মধ্যে 55 থেকে 60 জন নিয়ে, এটা গণা যায়নি আসলে কে। তো নামগুলো সব জানি, কারা কারা বসছেন, কারা কি কথা হচ্ছে, এগুলো সব জানি, তো নামগুলো এখন আর দিলাম না, কিন্তু বসছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে বসছেন এরা, এটা কোনো পেপার পত্রিকায় আসলো না, কিছুতে আসলো না, কলকাতার কোনো মিডিয়া বললো না, কিন্তু আপনারা বলতেছেন কলকাতার মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখেও এখন না দেখার ভান করে আছে। মানে আপনারা আপনাদেরটা করেন, আমরা কিছুই বলবো না, মিডিয়ারও জানে যে এখন বলবো না, কারণ হচ্ছে যে যেহেতু ওই নেত্রীর একটা প্রেস কনফারেন্স নিয়ে কাউ 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 করছে, সুতরাং এখন কলকাতার মিডিয়া ঠিক আছে করুক না, অসুবিধা কি, চুরি ডাকাতিতে করতেছে না, মিটিং করতেছে বা বিয়া খাইতে আসছে বা খানা খাইতে গেছে, এরকম হইতে পারে, দাওয়াত হইতে পারে, এটা নিয়ে লেখালেখির কি আছে পত্রিকাতে, হেরা তো আর বাঙালি না, আমাকে বাংলাদেশ মতো না। তো এইখানে যেই বিষয়গুলা, এই জন্য আপনার বিভিন্ন মিডিয়ায় বা ইয়েতে পান নাই, তবে আমাদের অনেক ইউটিউবার অলরেডি বলছেন, অনেক নেতাদের সাথে আমার নিজেরও কথা হয়েছে, ওনারাও স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই কথা হয়েছে এই সেই। তবে ওইখানে যে কথাটা বলা হচ্ছে যে মানে অনেক নেতাকে বের করে দেওয়া হবে, না ফিরলে অমুক করবে তমুক করবে, এইটা হচ্ছে যে কি জানেন, এটা এইভাবে কোনো হুমকি দেওয়া হয়নি যে তোমরা ফিরে না গেলে তোমাদের বের করে না। এটা তো যারা যাবে না, যারা নেত্রী স- আগে বা নেত্রী যেদিন যাবে সেদিনও যারা উপস্থিত হবে তারা এমনি ক্রস হয়ে যাবে, এটার হুমকি দেওয়ার কোনো দরকার নেই, হুমকি দিবে না কাউকে। তো এখন কেন লিখলাম তাহলে আমি যে 30শে আগস্ট, তার কারণ হচ্ছে যে 30শে আগস্টের ভিতরে সরাসরি বলা হয়েছে যে 30শে আগস্টের ভেতরে সমস্ত নেতা, এমপি, মন্ত্রী, খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই বা আপনার রেড পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট তো এখন আর নাই, বাংলা পাসপোর্টও নাই, তাদেরকে ট্রাভেল পাসের জন্য 30শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। এবং যতজন এমপি এবং মন্ত্রী আছেন নর্মাল আমার মতো আপনার মতো বা ডিস্ট্রিক্ট নেতা, ওদের পাসপোর্ট আছে সবার, ওদের কোনো সমস্যা নাই। ওরা করে কি এই 2 মাস পর পর দুবাই যায়, সৌদি আরব যায়, ওখানে যায় 15-20 দিন থাইকা, ওখান থেকে আবার ভিসা নিয়ে ভারতে আসে, ভারতে 6 মাস থেকে আবার যায় আবার আসে, এগুলো। কিন্তু এমপি আপনার 100% এমপি এবং মন্ত্রীদের কাছেই ইয়ে নেই, বাংলাদেশি পাসপোর্ট না, কারণ তো সব তো রেড পাসপোর্ট নিয়ে গেছিল, লাল পাসপোর্ট সেটা নাই। তাহলে এখন তারা ঢুকবেন কিভাবে? তারা ঢুকার জন্য বলা হয়েছে যে আগস্টের 30 তারিখের ভিতরে ওনাদের সবাইকে ট্রাভেল পাস অথবা পাসপোর্টের আবেদন করতে হবে। হ্যাঁ, পাসপোর্ট তো হয়তো ধরেন দেরি হবে, এই জন্য ট্রাভেল পাস চাইতে বলছে সবাইকে। 30শে আগস্টের ভেতরে যারা ট্রাভেল পাস চাইবেন না তাদের লিস্ট হবে। যারা ট্রাভেল পাস চাইবেন, এম্বাসি থেকে যে টোকেন দেওয়া হবে ট্রাভেল পাস চাইয়াছেন, এম্বাসির ওই টোকেনটা জমা করতে হবে, ফটোকপি জমা করতে হবে। এগুলো সব নেত্রীর কাছে যাবে, এগুলো সব নিয়ে জমা করবেন হচ্ছেন যে শেখ সেলিম সাহেবের কাছে, উনি নেত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিবে। নেত্রী তখনই বুঝে যাবে এই 30 তারিখের ভেতরে যে কারা কারা আগ্রহী আর কারা কারা আগ্রহী না। তো এটা ধরেন আমরা 4-5 তারিখের ভিতরে আমরা জেনে যাব কারা কারা ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করছে, কারা কারা করে নাই, কে কি অবস্থা, এগুলো সব আমরা 4-5 তারিখে যাবে, সেদিন হয়তো আমরা তখন হয়তো নাম বলে দিব, আর তখনই আপনারা বুঝে যাবেন যে কে কে খাইতেছেন মোটামুটি জুতার বাড়ি। তো এটা হচ্ছে 30 তারিখের ভেতরে। আপনারা তো বলতে পারেন যে 30 তারিখ কেন, নেতৃত্বে আসবেন ডিসেম্বরে। হ্যাঁ, নেত্রী বলেছেন যে ডিসেম্বরের ভেতরে যে কোনো সময়, সেপ্টেম্বর মাসের 15 তারিখ 20 তারিখে হইতে পারে, সেপ্টেম্বর মাসের ভিতরেও নেত্রী যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন। এমন আছে 10 তারিখেও ঢুকতে পারেন সেপ্টেম্বরের, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও ঢুকতে পারেন, ডেট যে কোনো দিন বলে দেবেন, কিন্তু 30 তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি অ্যান্ড মন্ত্রী। ওনারা 30 তারিখের ভিতরে ট্রাভেল পাসের অ্যাপ্লাই করে কপি দিতে হবে, এই জন্যই বলা হয়েছে যে 30 তারিখ। এবং এখানে এই মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে যে মানে নেত্রী দেশে যাবে, দেশে যেদিন ঢুকবেন নেত্রী সেদিন এয়ারপোর্ট বা ঢাকা শহরে লোকজন কত বেশি জমায়েত করা যায়। ঢাকাতে ঢুকার যে 4টা বা 6টা বা 8টা বা 10টা রোড আছে, এগুলো দিয়ে কিভাবে আমাদের লোকজন লাখে লাখে কিভাবে ঢুকবে, ওরা ঢাকায় যাবে,
কোথায় কি করাবে এইসব বিষয়ে আলোচনা হচ্ছে। আর এগুলো ওপেন সিক্রেট ভাই, কারণ ওই দিন লোক ঢুকবে, রাস্তাঘাট, ট্রেন, বাড়ি ঘর, হাট বাজার সব জায়গাতে ঢুকবে। আপনাদের অনেকেরই তো মনে আছে 2006-এ যখন যে লগিবেটার আন্দোলন, তখনও তো সরকার সব বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট, ট্রেন মেন, অমুক তমুক, ঠিক না? অনেকে তো 8, 10, 15, 20 কিলোমিটারও ঘুরে ঘুরে হাইটে হাইটে গেছেন। তো সেই সব কথা চিন্তা করে এই বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে আজকে আপনারা যখন আমার ভিডিও শুনছেন, এখন থেকে প্রতিদিন শেখ সেলিম ভাইয়ের নেতৃত্বেই বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কমিটিগুলোর সাথে, কমিটি মানে এগুলো একটা নর্মাল একটা কমিটি করা হয় যে অমুক অমুকে আপনার দায়িত্ব, আপনি এইভাবে লোকগুলো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে প্রতিদিন 6টা 7টা 8টা 10টাও হইতে পারে মিটিং হবে প্রতিদিন। কারণ ওই জনসমাগম, ট্রান্সপোর্ট এগুলো সব ঠিক করার জন্য। তো এটাই হচ্ছে যে মূল খবর। তো অনেকে যেটা যেভাবে বলছে যে মানে বলে দিছে যে আমার না, ওটা বলে দিছে মানে হচ্ছে যে আপনাদেরকে 30 তারিখের ভেতরে ট্রাভেল পাস জমা দেওয়ার, ট্রাভেল পাস আবেদন করবেন না, ট্রাভেল পাস চাইতে হবে না, ওটা একটা স্লিপ দিবে, ওই স্লিপ দিতে হবে ফটোকপি। মূল কপি তো আপনার কাছে রাখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কারণ আপনি তো ইয়ে তুলবেন, ট্রাভেল পাসটা তুলবেন। 30 তারিখের ভেতরে ওনাদের চাইতে হবে, কারণ এটা জমা দেওয়ার পরে সরকার 2 থেকে 3 দিনের ভিতরে সিদ্ধান্ত জানাবে দিব কি দিব না। যদি না দেয় তাইলে সেটার অন্য খেলা, আর যদি দেয় তাহলে সেটার আরেক খেলা। তো এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এইটা বলার জন্যই আমি আপনাদেরকে আসলে আজকে বললাম যে 30 তারিখ ডেডলাইন। হুম। তো কালকে আরেকটা ভিডিও করব যে কিভাবে নেত্রী হওয়ার আগে বা নেত্রী যাওয়ার সাথে সাথে কিভাবে, কোথায়, কিভাবে, কি করিয়া, কাদেরকে ইউজ করলেই সব কিছু সফল হইতে পারে, এবং যেটা ওপেন সিক্রেট এটা সফল হইতে পারে, যে কাদেরকে এই মুহূর্তে কাজে লাগানো দরকার, সেই বিষয়গুলোতেই কথা বলবো আগামী কালকের আরেকটা ভিডিওতে।